আসসালামু আলাইকুম প্রিয় স্টুডেন্ট, সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। স্টুডেন্টস, আমরা হিসাব সমীকরণ নিয়ে বেশ কিছু লেনদেন করতেছিলাম। আমরা বিগত ক্লাসে 5টা লেনদেন করেছিলাম, যেগুলো আমরা হিসাব সমীকরণে কিভাবে বসাতে হয় আমরা বিশ্লেষণ করেছি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা আরও একটি লেনদেন নিয়ে বেশ কিছু লেনদেন নিয়ে আমরা বিশ্লেষণ করব। তাহলে সেই ধারাবাহিকতায় আমরা আজকে 6 নম্বর লেনদেনটা আমরা করব। সেটা হচ্ছে যে বিজ্ঞাপন বাবদ 2000 টাকা নগদে পরিশোধ করা হলো। তাহলে বিজ্ঞাপন জিনিসটা কি? বিজ্ঞাপন আমরা বুঝি অ্যাডভার্টাইজিং, টিভিতে, রেডিওতে, নিউজ পেপারে। তাহলে একটা কোম্পানি যখন বিজ্ঞাপন দেয় তখন কিন্তু সেটা তার খরচ হয়। তাহলে বিজ্ঞাপন বাবদ এখানে বলা হয়েছে 2000 টাকা নগদ পরিশোধ। কি পরিশোধ? নগদ পরিশোধ। আচ্ছা, তাহলে বিজ্ঞাপন দেওয়ার জন্য কোম্পানি যখন নগদ টাকা পরিশোধ করলো 2000 টাকা, এই নগদ টাকাটা কি হলো? ব্যবসা থেকে চলে গেল। তাহলে ব্যবসা থেকে যদি চলে যায়, নগদ টাকা কমে গেছে ব্যবসায়ের। আর ব্যবসায়ের নগদ টাকা একটা কি? সম্পদ। সম্পদ কমে গেছে। তাহলে এটা যদি নগদ টাকা একটা সম্পদ, তাহলে এখানে আমাদের সম্পদের ঘরে আমরা কিন্তু এই বেশ কিছু আমরা কিন্তু ঘর নির্ধারণ করেছি। এই ঘরের ব্যাপারে যদি ক্লিয়ার না হয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই আমার হিসাব সমীকরণের ভিডিওটা অবশ্যই দেখতে চাও, নতুন দেখতেছো। আর এখানে আমরা অলরেডি 3টা কেন লিখেছি আগেই, এখানে একটা কেন লিখেছি, কারণ আমরা বিগত যে 4টা বা 5টা লেনদেন করেছি সেগুলোতে আমরা এগুলো পেয়েছি, তো সেজন্য আমরা এগুলো বসিয়েছি। আচ্ছা, তাহলে আমাদের নগদটা কি হলো? নগদে আমরা পেলাম যে নগদ টাকা পরিশোধ করা হয়েছে, তাহলে সম্পদ কমে গেছে। তাহলে এই টাকাটা এখন আমরা কি করব? এই যে নগদের একটা ঘর আছে সম্পদে, এখানে আমরা কমাই দেব। তাহলে 6 নম্বর আমরা লিখলাম। তারিখটা দেওয়ার পরে আমরা এখানে 2000 টাকা লিখে কি করব? এই যে ব্র্যাকেট দেব দুই সাইডে ব্র্যাকেট দেওয়া মানে হলো কি? মাইনাস ফিগার, হিসাব বিজ্ঞান। তাহলে ব্যবসা থেকে 2000 টাকা কমে গেছে, আমরা নগদ 2000 টাকা কমে গেছে, আমরা নগদ টাকা কমিয়েছি। আর কি হলো? বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে নগদ টাকা কমে গেছে। এবং আরেকটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে কি? খরচ বেড়েছে। বিজ্ঞাপন একটা কি? খরচ না? আমার ব্যবসায়ের জন্য, আমার ব্যবসায়ের প্রচারের জন্য আমি যদি বিজ্ঞাপন দেই, সেটা কিন্তু আমার একটা খরচ। তাহলে খরচ বা ব্যয় একই কথা। তাহলে খরচ বা ব্যয় যখন বৃদ্ধি পায়, তাহলে এই জিনিসটা কোথায় যে হিট করতেছে? তোমাদের অ্যাকচুয়ালি মানে ব্রেনটা খাটাতে হবে এইখানে, যে একটা লেনদেন যখন পড়বে সেখানে দুইটা পক্ষ অবশ্যই পাবে। দুইটা পক্ষ ছাড়া কখনো লেনদেন হয় না। এই দুইটা পক্ষ আসলে কোথায় যে হিট করতেছে, এইটা যখন বের করতে পারবে, এটা যখন তুমি ইজিলি মাথায় ঢুকে যাবে, ক্যাচ করতে পারবে, তখন তোমার কাছে হিসাব সমীকরণটা পানির মতো লাগবে। তাহলে আমরা যখন এই লেনদেনটা পড়লাম, নগদে 2000 টাকা বিজ্ঞাপন খরচ হলো একটা ব্যবসায়। আমরা প্রথমেই ধরতে পারলাম যে নগদ টাকা খরচ হয়েছে। তাহলে নগদ টাকা চলে গেলে কি হয়? ব্যবসায়ের নগদ টাকা কমে যায়, সম্পদ কমে যায়। তাহলে নগদ টাকা, তাহলে এটা তো সম্পদ, তাহলে সম্পদ থেকে কমাতে হবে। হিট করছে কোথায়? সম্পদের ঘরে। আর একটা পক্ষ কি আছে এখানে? খরচ। বিজ্ঞাপন দিলে বিজ্ঞাপন একটা কি? খরচ, ব্যয়। ব্যয় কোথায় হিট করে? সম্পদ হিট করে না, দায় হিট করে না, মালিকানা সত্ত্বে। কারণ আমরা জানি কি, এই মালিকানা সত্ত্বের ভিতরে কি কি আছে আমরা কি জানি? মালিকানা সত্ত্বের ভিতরে আছে হচ্ছে মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ কি? উত্তোলন। তাহলে আমরা কিন্তু জানি যে মালিকানা সত্ত্বের ভিতরে এগুলো আছে। তাহলে এটা সরাসরি হিট করতেছে কোথায়? যে আরেকটা পক্ষ ব্যয়। কোন ঘরে বসবে? তাহলে এটা মালিকানা সত্ত্বের ঘরে বসবে। তাহলে আমাদের এইটা হচ্ছে মালিকানা সত্ত্বের ঘর, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মালিকানা সত্ত্বের ঘর। তাহলে আমাদের ব্যয় কত টাকা? 2000 টাকা। এবং ব্যয় জিনিস মানেই কি? ব্যয় মানে হচ্ছে কি? কমে যাওয়া, তাই না? তাহলে আমাদের এখানেও কি করতে হবে? এই 2000 টাকা লিখতে হবে, কমিয়ে দিতে হবে। এই যে মাইনাস ফিগার দিয়ে দিলাম। কেন মাইনাস ফিগার দিলাম? কারণ ওটা ব্যয়। আয় হলে ব্যবসায় বৃদ্ধি হয়, বাট এখানে ব্যয়টা কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। ব্যয় বৃদ্ধি পেলে কি হয়? আমাদের সাধারণত চলে যায়, সম্পদ চলে যায়, নগদ টাকা কমে যায় ব্যবসায়। তাহলে আমাদের নগদ টাকাও চলে গেল, ব্যয়ও বৃদ্ধি পেল। দুই পক্ষ বসানো শেষ আমাদের। এখন যদি আমরা ক্যালকুলেট করি, দেখি তো সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব হয় কিনা। এখানে আমাদের সাপোজ ফাইনাল রেজাল্টের ঘর, এই একটা লেনদেন দিয়ে আমরা একটু হিসাব করে দেখি। হিসাবটা একদম সিম্পল। এখানে 2000 মাইনাস ফিগার, তো তাহলে কিচ্ছু আসতেছে না। তাহলে আমাদের কি, যদি 2000 টাকা মাইনাস ফিগার এখানে বসিয়ে দিই, সম্পদ কি হলো? -2000 ইকুয়াল টু দায় যোগ মালিকানা সত্ত্বেও কি? -2000। মিলে গেল। মিলতে হবেই, কারণ যখন তুমি সঠিকভাবে বসাবে দুইটা পক্ষকে, অটোমেটিক্যালি তোমার হিসাব সমীকরণটা মিলে যাবে। ওকে, লেটস গো টু দ্য অ্যানাদার ওয়ান। 7 নম্বরে আমরা একটা লেনদেন করব, চলো। সেটা হচ্ছে ধারে 20,000 টাকার পণ্য ক্রয় করা হয়েছে।
ওকে, তাহলে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কি করা হয়েছে? পণ্য ক্রয় করা হয়েছে, যেটা নিয়ে ব্যবসা কেনা বেচা করে, ব্যবসা করে। তাহলে পণ্য ক্রয় করা হয়েছে এবং সেটা কি নগদে না বাকিতে? বাকিতে। বাকিতে যদি কিনে থাকে ব্যবসা, তাহলে কি টাকা পরিশোধ করেছে? না। ভেরি গুড, তোমরা পেরেছো। তাহলে বাকিতে কিনে থাকলে যদি টাকা পরিশোধ না করে থাকে, তাহলে কি আমার টাকা এখানে কমাতে হবে নগদের ঘরে? কখনোই না, ঠিক কিনা? তাহলে আমরা এখানে যেটা করব, ফার্স্টে আমরা দেখি ধারে বিক্রি করলে কি, ধারে ক্রয় করলে কি হয়। ধারে ক্রয় করলে, যখন একটা ব্যবসা প্রতিষ্ঠান ধারে ক্রয় করে, তখন তার কি সৃষ্টি হয়? দায় সৃষ্টি হয়। কেননা তার কোনো না কোনো দিন বিক্রেতাকে টাকাটা পরিশোধ করতে হবে। সে যে বাকিতে পণ্যটা নিয়ে আসলো ব্যবসায়ে, তাকে তো টাকাটা দেয়নি, সেই লোকটাকে কোনো না কোনো দিন পরিশোধ করতে হবে। তাহলে এইখানে যদি দায়টা বৃদ্ধি পায়, দায়ের নামটা কি আমরা এটা জানি, ধারে ক্রয় নিয়ে আমরা অনেক বিশ্লেষণ করেছি, আমরা আমাদের ভিডিও আছে একটা, তাহলে ওইটা দেখে তোমরা ইনশাল্লাহ ক্লিয়ার অনেকেই হয়ে গেছো, আর যারা নতুন আসতো তোমরা দেখে নেবে। তাহলে যখন ধারে ক্রয় থাকে, তখন আমাদের কি সৃষ্টি হয়? দায়। সেই দায়ের নামটা কি হয়? পাওনাদার। পাওনাদারকে ওই যে যার কাছ থেকে কিনেছি আমরা পণ্য, সে আমাদের পাওনাদার, তাকে আমার টাকার কোনো না কোনো দিন দিতে হবে। তাহলে তাই একটা আমরা পেলাম পাওনাদার। পাওনাদার অলরেডি একটা ঘর আছে, কারণ এর আগে আমরা যেগুলো করেছি লেনদেন বিশ্লেষণ, সেগুলো ভিতরে পাওনাদার পেয়েছিলাম, এই জন্য আমি আগে লিখে রেখেছি। তো পাওনাদারের ঘরে তাহলে আমাদের কি হচ্ছে? দায়টা কি এখানে বৃদ্ধি পেয়েছে না কমে যাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। কারণ কি? কারণ আমরা ধারে ক্রয় করেছি। ধারে যখন ক্রয় করা হয়, তখন কিন্তু দায়টা বৃদ্ধি পায়। তাহলে দায় বৃদ্ধি পেলে আমরা এটা কোথায় যে হিট করতেছে? এই দায়টা কোথায় যে হিট করতেছে? দায়ের ঘরে, অবশ্যই দায়ের ঘরে। তাহলে দায়ের ঘরে যদি হিট করে, দায়ের নামটা কি এখানে আমরা জানি? ধারে ক্রয় করলে সাধারণত দায়ের নামটা হয় পাওনাদার। যে পাওনাদার, এটা পাওনাদার হিসাব কি হয়? দায়। তাহলে আমাদের এটা যদি জার্নালও করি, জাবেদাও করি, তাহলে কি দাঁড়ায়? ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। কারণ দায় বৃদ্ধি পেয়েছে, দায় বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে দায়ের ঘরে যদি বসে, এবং দায়ের ভিতরে কোন ঘরে বসবে? পাওনাদারের ঘরে বসবে। কত টাকা? 20,000 টাকার পণ্য ধারে ক্রয় করা হয়েছে। তাহলে আমরা এই 7 নম্বরে সোজাসুজি এসে আমাদের এই পাওনাদারের ঘরে কি করলাম? 20,000 লিখে দিলাম। এটা কেন প্লাস পেগারে দিলাম, কেন মাইনাস পেগার হলো না? কারণ আমাদের দায়টা বৃদ্ধি পেয়েছে, আর যখন কোনো কিছু বৃদ্ধি করতে হয়, তখন ওটা কি মাইনাস দিতে হয়? কখনোই না। আচ্ছা, আরেকটা পক্ষ কি এখানে? দুইটা পক্ষ থাকে এক লেনদেনে। তাহলে ধারে পণ্য ক্রয় করা হয়েছে 20,000 টাকা। একদিকে আমার দায় বেড়েছে, অন্যদিকে কি বেড়েছে? আমার ব্যয় বেড়েছে। কেন ব্যয় বেড়েছে? কারণ ব্যবসা প্রতিষ্ঠানে যখন ক্রয় করা হয়, হোক সেটা বাকিতে, হোক সেটা নগদে, আমার সাথে যারা তোমরা ক্লাস করো, আমি জানি তোমাদের এটা বুঝতে হয়ে গেছে এই ডায়লগটা। একটা ব্যবসা প্রতিষ্ঠানে যখন ক্রয় করা হয়, হোক সেটা বাকিতে, হোক সেটা নগদে, ওটা কি হবে? ইনক্লুড করতে হবে, এন্ট্রি দিতে হবে ব্যয় হিসেবে। যেদিন কিনবে সেদিন ব্যয় হিসেবে এন্ট্রি দিতে হবে। তাহলে একদিকে আমার দায়টা বৃদ্ধি পেয়েছে, আর একদিকে কি বৃদ্ধি পেয়েছে নাকি হ্রাস পেয়েছে? বৃদ্ধি পেয়েছে। কি? ব্যয়। ক্রয় করলে যেহেতু ব্যয় হয়, আর আমি ক্রয়টা করলাম আজকে এই তারিখে, 7 তারিখে, তাহলে ব্যয়টা আমার বৃদ্ধি পেয়েছে নতুন করে। কত টাকা? 20,000 টাকা। ব্যয় কোথায় হিট করে? একটু আগে আমরা করলাম, মালিকানা সত্ত্বের ঘরে। ভেরি গুড, তোমরা পেরে গেছো। তাহলে 20,000 টাকা আমরা কোথায় বসাবো? মালিকানা সত্ত্বের ঘরে 20,000 টাকা বসাবো। এভাবে না, মাইনাস ফিগার। কারণ কি? কারণ ব্যয় বৃদ্ধি পাচ্ছে। ব্যয় বৃদ্ধি পেলে কি হয়? সম্পদ কমে যায় ব্যবসা প্রতিষ্ঠানে। তাহলে আমাদের কিন্তু বসিয়ে দিলাম এই পাশে। এখন যদি আমরা এই দুই পাশে, 7 নম্বর শেষ, এখন যদি আমরা একটু মিলাই, দেখি দুই পাশে মিলে কিনা। এই পাশে কি হবে? -2,000। আমি বসিয়ে দিই, তোমরা যাতে দেখা যাচ্ছে না। হ্যাঁ, ইনশাআল্লাহ। তাহলে আমি ক্যালকুলেশন করেই দেখাচ্ছি যে মিলে কিনা। তাহলে এই সম্পদের ঘরে আমরা আর কিছু আছে? নাই, শুধু -2,000। তাহলে -2,000 নামালাম। এবার দায়ের ঘরে কত আছে? দায়ের ঘরে 20,000 আছে। আমরা এখানে সরাসরি ফলাফলটা নামাবো, ঠিক আছে? আমরা এখানে ফাইনালের একটা রেজাল্ট, এখানে একটা ঘর বানাই, যাতে এখানে ফাইনাল রেজাল্টটা রাখতে পারি। এটুকু দেখা যাচ্ছে? হ্যাঁ, ইনশাআল্লাহ। তাহলে এইখানে আমাদের ফাইনাল রেজাল্টটা কি দাঁড়ালো? -2,000। এখানে ফাইনাল রেজাল্টটা দাঁড়ালো -2,000। আর এই পাশে প্রথমে আমাদের এখানে নামতেছে কত? 20,000। আমি এখানে নামাচ্ছি 20,000। তারপরে এখানে নামতেছে 0। এখানে নামতেছে কত? 22,000। শুধু 22,000 না, -22,000, ঠিক না? দুইটা মিলে যোগ করলে তো মাইনাস, মানে যোগ করলে তো মাইনাসের ফিগারে হবে। 20,000 -2,000 মাইনাস, তাহলে দুইটা মিলে 22,000। আচ্ছা, এখন আমাদের
এই আসল ক্যালকুলেশনটা, এটা হচ্ছে আমাদের সাব ক্যালকুলেশন। আমরা প্রতিটা ঘরে নামালাম, প্রতিটা ঘরের যোগফল বা বিয়োগফল নামালাম। এখন আমরা ফাইনাল রেজাল্টটা করব এই দায়ের মালিকানার সাথে যেহেতু এক পাশ, এই এক পাশের হিসাবটা করব। তাহলে -22,000 থেকে +20,000 বাদ দিলে সোজা কথায় 22,000 মাইনাস ফিগার আর 20,000 হচ্ছে প্লাস ফিগার। দুইটা যদি আমরা যোগ বিয়োগ করি, ক্যালকুলেশন করি, রেজাল্টটা কি দাঁড়ায়? -2,000। কারণ মাইনাস ফিগারটা বেশি 22,000, তাহলে মাইনাস এখানেও কি নামতেছে? -2,000। তাহলে আমরা 2,000 দিয়ে ব্র্যাকেট দিয়ে দিলাম। মিললো নাকি মিললো না দেখো তো স্টুডেন্টস, এ পাশেও -2,000, ওই পাশেও -2,000, মিলে যাবে। তোমরা যদি সঠিক জায়গায় হিট করাতে পারো, বুঝতে পারো, যখন তোমরা ইজিলি ক্যাচ করতে পারবে কোথায় আমার বসাতে হবে, কোথায়, এবং আর একটা জিনিস বুঝতে হবে যে বৃদ্ধি পাচ্ছে না কমতেছে, এটা খেয়াল রাখতে হবে, এটা কমন সেন্স। তাহলে তখনই তোমরা দেখবে যে তোমাদের হিসাব সমীকরণটা মিলে যাচ্ছে, মিলবেই ইনশাল্লাহ, এটা হিসাব বিজ্ঞানের রুলস। তাহলে আমরা এটাও দেখতে পারলাম যে 7 নম্বর লেনদেনটা দেওয়ার পরও আমাদের রেজাল্টটা দুই পাশে মিলেছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার আমরা আরো একটি লেনদেন করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো স্টুডেন্টস। তোমরা একটা কাজ করবে, সবসময় প্র্যাকটিস করবে। এটা আমি তোমাদের অলওয়েজ বলি, যখন আমি ম্যাথগুলো করাই, তোমরা চেষ্টা করবে খাতা এবং কলম, ক্যালকুলেটর সামনে রেখে ক্লাসটা দেখা। তাহলে যখনই কোনো কিছু বুঝতে পারবে না, পজ করে একটু আগে যাবে, আবার দেখবে তোমরা বুঝতে পারবে ইনশাল্লাহ ইজিলি। অনেক সময় একটা কথা আমিও যখন এখনো শুনি, আমার পড়াশোনা নিয়ে অনেক ভিডিও, একবার দেখলে মাথায় ক্যাচ করে না, যখন এটা আরেকবার দেখি একটু ক্যাচ করে, একটু ঢোকে, আবার দেখি, এরকম করতে করতে দেখা যায় এক সময় অল ক্লিয়ার। তাহলে জিনিসটা যখন তোমরা বুঝতে পারবে না, একটু আবার দেখবে যে হ্যাঁ ধরতে পারবে, একসময় ধরতে পারবে, হ্যাঁ এটার জন্য এটা হয়েছে আসলে। তো তারপর কোনো প্রবলেম হলে ইনশাল্লাহ অবশ্যই কমেন্টে জানাবে, এবং অবশ্যই একটা ফর্মের লিঙ্ক দেওয়া আছে, গুগল ফর্মের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমার ইমেল আইডি দিয়ে নাম লিখে প্রবলেমটা লিখে দেবে, তাহলে ইনশাল্লাহ আমি তোমাদের সলিউশনটা দিতে পারবো। আচ্ছা, আরেকটা লেনদেন করি আমরা ইনশাল্লাহ। 8 নম্বর কি বলা হয়েছে আমরা দেখি একটু, যে পাওনাদারকে নগদ 2,000 টাকা পরিশোধ করা হলো। তাহলে আমরা একটু আগে একটা লেনদেন করলাম পাওনাদার রিলেটেড। পাওনাদার একটা কি দায় হিসাব। তাহলে পাওনাদার কখন সৃষ্টি হয়? ধারে ক্রয় করলে। তাহলে পাওনাদার সবসময় কি মানে সে কি টাকা পায় নাকি টাকা সে আমাদের দিবে? সে টাকা পায়। কার কাছ থেকে? আমরা ব্যবসা প্রতিষ্ঠান যখন ধারে কিনি তখন সে পাওনাদার তৈরি হয়, সে টাকা পায়। সেখানে এই জন্য বলছে যে পাওনাদারকে যখন 2,000 টাকা পরিশোধ করা হয়েছে, এই জন্য বলা হয়েছে পাওনাদারকে নগদে 2,000 টাকা পরিশোধ করা হয়েছে। আমরা ধরে নিচ্ছি এখানে বোঝার ক্ষেত্রে যে আমরা এই 7 তারিখে যে বাকিতে কিনেছিলাম 20,000 টাকা, সেটাই আমরা পরিশোধ করতেছি আজকে, ধরে নিচ্ছি। তাহলে যখন পাওনাদারকে পরিশোধ করব, এখানে কি আসতেছে? আমাদের জাবেদাটা কি হবে? ফার্স্টে জাবেদাটা হচ্ছে আমাদের কি হচ্ছে, নগদ টাকা কমে যাচ্ছে। নগদ টাকা কি সম্পদ, সম্পদ কমে গেলে কি হয়? ক্রেডিট। তাহলে নগদান হিসাব ক্রেডিট একটা পেয়ে গেলাম। ডেবিট কি হবে? এখানে আমাদের পাওনাদার সাধারণত একটা দায় হিসাব, আর পাওনাদার কিন্তু আমরা কি করি? ক্রেডিট করি যখন দায়টা বৃদ্ধি পায়। বাট আজকের এই 8 তারিখে এসে আমার দায় কি বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে? বলো স্টুডেন্টস, তোমরা অনেকে পেরেছো আমি জানি। 8 নম্বরে এই আজকের দিনে এসে আমাদের দায়টা কিন্তু কমে যাচ্ছে, কারণ আমরা আগে কিনেছিলাম বাকিতে, তখন দায় বৃদ্ধি পেয়েছিল, পাওনাদার বৃদ্ধি পেয়েছিল, সে টাকা পেতো। আজকে যখন তাকে টাকাটা পরিশোধ করতেছি, এই যত টাকা পরিশোধ করি এইটুকু টাকার দায় কিন্তু আমার কমে যাচ্ছে, কারণ এই টাকাটা পরিশোধ করে দিচ্ছি। রিল্যাক্স ব্যবসা প্রতিষ্ঠানের, আন্ডারস্ট্যান্ড? তাহলে দায় যদি কমে যায়, এটা কিন্তু আলটিমেটলি দায়ের ঘরে হিট, প্রথমটা নগদে ঘরে হিট করবে, যেটা আমরা পরিশোধ করতেছি। আজকে 8 তারিখে কত টাকা? পাওনাদারকে 2,000 টাকা নগদে পরিশোধ করা হয়েছে। তাহলে সরাসরি এটা তো কোনো বোঝা যাচ্ছে ইজিলি, নগদ টাকা ঘরে আসবে। কত টাকা? 2,000 টাকা। তাহলে এখানে 2,000 টাকা লিখে আমরা কি করব? মাইনাস দিয়ে দেবো, কারণ আমাদের এটা চলে যাচ্ছে ব্যবসা থেকে। এবং আরেক পক্ষ কোথায় যে হিট করবে? দায়ের ঘরে যে, কারণ পাওনাদার কি হচ্ছে এখানে? হ্রাস পাচ্ছে। তাকে আমি 2,000 টাকা দিয়ে দিচ্ছি, 2,000 টাকা পরিমাণটা হ্রাস পাচ্ছে, তাকে আর দিতে হবে না, আমি পরিশোধ করে দিচ্ছি। তাহলে দায় হ্রাস পেলে, বৃদ্ধি হোক যেটাই হোক, কোথায় যে হিট করবে? দায়ের ঘরে। এবং দায়ের ঘরে 8 নম্বরের সোজাসুজি এসে আমরা কি করব? 2,000 টাকা লিখবো, প্লাস থাকবে নাকি মাইনাস ফিগার হবে বলো তো? মাইনাস ফিগার হবে, কারণ দায়টাকে কমাচ্ছি আমরা। তাহলে কোন কিছু কমাতে হলে সেটা কি? অবশ্যই মাইনাস করতে হবে। বুঝতে পারছো স্টুডেন্টস? সেম পাওনাদের ঘরে আগেরটা আমরা কি করেছি? প্লাস, পরেরটা মাইনাস। কেন? কারণ ওই দিন আমরা কিনেছিলাম, দায়টা বৃদ্ধি পেয়েছিল, সে টাকা পাবে, ওই দিন জন্ম নিয়েছে দায়ের, বৃদ্ধি করেছি আমরা। ঠিক তার পরের দিনই আমি তাকে কিছু টাকা পরিশোধ করে দিলাম,
যার কাছ থেকে আমি বাকি থেকে নিছি, তাহলে যে কয় টাকা পরিশোধ করলাম সেই কয় টাকার দায় কিন্তু আমার কমে গেল। তো দায়কে আমাকে কমাতে হবে, তাহলে দায়কে মাইনাস করতে হবে। এখনো যদি আমরা হিসাব করি, এখানে মাইনাস 4,000 -4,000 ফিগার সম্পদের ঘরে। এই পাশে কি দেখি 20,000, 2,000, 22, 23, 24, 24,000 মাইনাস ফিগার, 20,000 প্লাস ফিগার। প্লাস মাইনাস করলে কি হয় -4,000, এ পাশে -4,000, মিলে গেল। আশা করি তোমরা প্র্যাকটিস করতেছো, অবশ্যই প্র্যাকটিস করবে, বেশি বেশি প্র্যাকটিস করবে, তাহলে প্রবলেম বের হবে। আর প্রবলেম বের হলেই তখন তোমরা যখন সলভ করতে বসবে হেল্প নেবে, সলভ করবে, হেল্প নেবে, সলভ করবে, এভাবেই আস্তে আস্তে এক্সপার্ট হয়ে যাবে। এক্সপার্ট এভাবেই হয়। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই থাকি স্টুডেন্টস। আমরা ইনশাল্লাহ নেক্সটে আর কিছু করব। নেক্সটে আমরা আর কিছু হিসাব সমীকরণের প্র্যাকটিক্যাল আমরা প্র্যাকটিস করব। দেন আমরা অন্য একটা টপিক নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তাহলে সবাই ভালো থাকবে এবং অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর উপর ভরসা রাখবে যে কোনো সিচুয়েশনে, আর সর্বাবস্থায় আল্লাহ শুকরিয়া আদায় করবে। আর অবশ্যই আমার জন্য দোয়া করবে এবং তোমার জন্য দোয়া থাকলেও বেশি বেশি প্র্যাকটিস করবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান সাকসেস। আল্লাহ হাফেজ।